বেশ জোরে বৃষ্টি হচ্ছে। পিহু ছাদে পা রাখতেই কাক ভেজা হয়ে গেল। ছাদের শেষ মাথার এক কোণে গিয়ে রেলিং ঘেঁষে বসে পড়ল পিহু। প্রচণ্ড অভিমান মনে তার। কার উপর? হয়তো নিজের ভাগ্যের উপর। পিহুর বৃষ্টির মাঝে আবার চোখে পানি ছেড়ে দিল। ছোটবেলায় শুনেছে বৃষ্টিতে ভিজে কাঁদলে নাকি এই বৃষ্টির পানির সাথে মনের কষ্টগুলো ধুয়ে চলে যায়। পিহু কাঁদতে থাকে আর মনের কষ্টগুলো আল্লাহকে বলতে থাকে। পিহু মনে মনে ভেবে নেয়, যার জন্য এত কিছু, সেই নাবিল ভাইয়ের সাথে আর দেখাই করবে না। সব বলে দিয়ে এত মার খাওয়ালো, তাকে বেঁচে থাকতে আর কথা দূর চোখের সামনেও যাবে না। ছাদের সামনে থেকে এড়িয়ে চলবে আর তার বাবা মাকে কখনো ডাকবে না। সে তো এতিম। ওর মতো যার মা বাবা নেই তার আবার বাবা মা ডাকার শখ রাখতে নেই। পিহুর খুব কষ্ট হচ্ছে। দম আটকে আসছে। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যায়। পিহুর চোখ লাল হয়ে গেছে। মাথাটাও ব্যথা করছে খুব। তবুও ছাদে রেলিং ঘেঁষে বসে থাকে। টপ টপ করে বৃষ্টির সিগ্ধ পানির ফোঁটা মুখে এসে পড়ছে। চোখের পানির সাথে মিশে চলে যাচ্ছে। সাদির হঠাৎ করে পিহুর বলে যাওয়া কথাটা মস্তিষ্কে নাড়া দেয়। মুহূর্তে মনে হয় সে কত বড় ভুল করেছে। নিজের উপরে নিজের রাগ হয়ে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যখন প্রচণ্ড রেগে যায় তখন উল্টাপাল্টা কথা বলে, আর সেটাই আজ পিহুকে বলেছে। সাদি বুঝেছে পিহু প্রচণ্ড কষ্ট পেয়েছে, তাই আর দেরি না করে গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বের হয়। ভুল কিছু করে না বসে মেয়েটা। সাদি রুম থেকে বেরিয়ে আগেই পিহু রুমে ঢোকে। পুরো রুম তছনছ করে খুঁজে। যখনও পায় না তখন নিচে যায়। নিচে সব খুঁজে না পেয়ে কিসিনে আতিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আম্মু পিহু কই জানো? কেন, ওর সাথে তোর কি আবার? আরে বলো না, দেখেছো কি না? আতিয়া বেগম ছেলের দিকে তাকালো। উদ্গিন্ন ছেলের দিকে তাকিয়ে তিনি কপাল গোটালো। তারপর বলল, দেখলাম করিডোরে আছে, আমি ডাকলাম শুনল না, আর জানি না। আতিয়া বেগমের কথা শেষ হতেই ছাদে উপরে চলে এলো। ছাদ বারান্দা চেক করে ছাদের দিকে চলল। ছাদে রীতিমতো ঘামতে শুরু করেছে। ছাদের গেটের কাছে এসে ছাদের পা থমকে গেল। ছাদে বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বিরক্ত হলো। নিশ্চয় এই পানিতে ভিজলে জ্বর আসবেই, আর ওই মেয়েটা ছাদে ভিজে চলছে। ছাদের চারদিকে চোখ বুলালো, যখন দেখতে পেল না তখন হুট করে ছাদের কর্নারে নজর পড়তেই আবার রাগ মাথা নাড়া দিয়ে উঠল। সাদা জামাটা ভিজে গায়ে লেপ্টে গেছে। পুরো কুঁজো হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কোমর সমান চুলগুলো পানিতে এসে পড়েছে। শীতে থরথর করে কাঁপছে। ছাদে গেটের কাছে থেকে ডাক দিল কয়েকবার, তবে পিহুর সাড়া পাওয়া গেল না। পিহু ইচ্ছে করে উত্তর নেয়নি। ছাদে যেন আরও রাগ কমবে না। এই মেয়েটা এত মার খেয়েও এর লজ্জা হয় না। ছাদি পানিতে নেমে গেল। মুহূর্তে সেও ভিজে চাপ হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে এগিয়ে যেতে লাগলো পিহুর দিকে। পিহু তখনও হাঁটুতে মুখ গুজে ভিজে চলছে। কোনো দিকে তার হুঁশ নেই। চোখ দিয়ে এখনো পানি পড়ছে অঝরে বাধাহীনভাবে। তবে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে। চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। সাদি পিহুর সামনে এসে কয়েকবার ডাকলো, তবে পিহুর সারা শব্দ নেই। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পিহু যেন পণ করেছে আর ছাদের কথার কোনো প্রত্যুত্তর করবেই না। ছাদে পিহুর উত্তর না পেয়ে রেগে গেল। এমনিতে মেয়েটা বৃষ্টিতে ভিজেছে, তার উপর সে ডাকছে, ইচ্ছে করে উত্তর দিচ্ছে না। ছাদের রাগ লাগলো, তবু নিজেকে শান্ত করে পিহুর বাহু ধরে পিহুকে দাঁড় করালো। সাথে সাথে পিহু ছিটকে সরে গেল। রেলিংয়ের গায়ে গিয়ে ধাক্কা খেলো। ব্যথায় আহ করে উঠল। ছাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর শান্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজিস না, নিচে যা। পিহু কোনো প্রত্যুত্তর না করে রেলিংয়ে হেলান দিয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতে ছাদির যেন রাগটা কোনোভাবে কমছে না, আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাটিয়ে একটা চড় দিতে। তবে ছাদি শান্ত থাকলো। আবারও বলল, পিহু আই রিপিট, নিচে যা, ঝড় আসবে তোর। পিহুর কোনো হেলদোল হলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হলো কাঠের কোনো পুতুল, শুধু দেখতে মানুষ। ছাদে এবার আর নিজেকে শান্ত ভাব ধরে রাখতে পারল না। সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই, কঠিন জ্বর আসবে। আর সে আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলছে। ছাদি শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল, পিহু রাগাস না, আমি নিচে যেতে বলছি।
তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল। আকাশের দিকে একটু চেয়ে নিচের দিক চাইলো। পেছনের মানুষটার উপরও তার প্রচণ্ড অভিমান। তাকে খুব কষ্ট দিয়েছে সে। পিহু কখনো ভেঙে পড়া মেয়ে না। সে সবসময় স্ট্রং। তবে আজ ছাদের কথাগুলো তার ছোট্ট পিঞ্জরে তীরের মতো গেঁথে গিয়েছে। খুব কষ্ট হয়েছে তার। পিহুকে অন্যদিকে ঘুরতে দেখে ছাদি রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়েই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর কঠিন কণ্ঠে বলল, স্টুপিড, কানে যায় না তোর? তোরে না নিচে যেতে বলেছি? ছাদির শক্ত হাতের চড় খেয়ে পিহুর বৃষ্টি ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইল। তবে ছাদি যেহেতু পিহুর বাহু ধরে আছে, সেই জন্য পিহু আর পড়ল না। পিহু এক হাতে বাহু দ্বারা চোখগুলো ডলে ভালো করে ছাদের দিকে তাকালো। মুহূর্তে নিজের কণ্ঠে রাগের আভাস নিয়ে বলে উঠল, কী সমস্যা আপনার? মানে? আমার পিছনে পড়ে আছেন কেন আপনি? তোরে আমি নিচে যেতে বলেছি পিহু। আমি যাব না, কি করবেন? লাস্টবার বলছি নিচে যা, রাগাস না, আমার ভালো হবে না কিন্তু। লাস্টবার বলছি নিচে যা, রাগাস না, আমার ভালো হবে না কিন্তু। আর কি ভালো হওয়ার আছে, আমি নিচে যাব না। ছাদে জোরে জোরে কয়েকটা শ্বাস টানলো। সে জানে আজ তার সর্দির জ্বর বাঁধবে, সাথে কাশি। পানির মাত্রা বেড়েই চলছে। ছাদে জানে এই মেয়ে এভাবে শুনবে না। তবে একটা মেয়েকে আর কত মারবে সে? নিজের কাছে খুব খারাপ লাগছে তার। তবে এখন এনে নিচে নিয়ে যাবে কিভাবে? ছাদে যথাসম্ভব কণ্ঠ খাদে নামিয়ে বকে উঠল, পিহু জেদ ধরিস না, জ্বর আসবে, এ তো ভিজলে, নিচে যা। হাসালেন, মানে? আমাকে নিয়ে আপনার এত ভাবা লাগবে না। আমি ভিজবো, সারাদিন ভিজবো। পিহু নিচে চল। যাব না আমি, বললাম না। সাদি পিহুর কথা শুনল না। পিহুর হাত ধরে ফেলল। হাত ধরে টান দিতে পিহু প্রচণ্ড রাগ ঘৃণার মিশ্রণে এক অনুভূতি নিয়ে জোরে ঝাড়া দিয়ে সাদির হাত ছাড়িয়ে নেয়। সাদি অবাক হয়, তবে ভাবভঙ্গি দেখে মনে হয় সব স্বাভাবিক। সাদি কিছু বলতে যাবে, তার আগে পিহু বলে উঠল, ছবির না আমায়। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে, তাকে কলঙ্কিত করে। সাদি তবুও পিহুর হাত আবারও ধরতে গেলে পিহু এবার সাদির কলার চেপে ধরে। সাদি শান্ত দৃষ্টিতে পিহুর দিকে তাকায়। তারপর পিহু ধরে রাখা নিজের টি শার্টের কলারের দিকে তাকায়। পিহু তেজি কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি আপনার? লজ্জা করছে না? এ তো কিছু বলেও। কি চান আপনি? পিহু আর কিছু বলতে পারল না। সাদি পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। পিহুর চোখ বড় বড় হয়ে যায়, ছটফট শুরু করে দেয়। তবে সাদি একেবারে ঠেসে ধরেছে পিহুকে। চাইলেও পিহু ছাড়া পাবে না। সাদির চোখ বুজে পিহুর ঠোঁট জোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। এদিকে পিহুর চোখ দিয়ে আর পানি পড়ছে না। পিহুর রাগ হয়, চোখের ভিতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন কিসের আগুন পিহু বোঝে না। পিহু ছাদির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয়, একটু ছাড়া পেতেই। ছাদি বিরক্ত হয়, ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। ছাদি বৃদ্ধা আঙ্গুল দিয়ে সুনিপুণভাবে মুছে নেয় রক্ত। তারপর পিহুর দিকে তাকাতে ঠাস করে পিহু একটা চড় বসিয়ে দেয়। চড়টা বেশ জোরেই লাগে ছাদের গালে। তবে চাপদারিত্বের কারণে তার দাগ ফুটে ওঠেনি মুখে। পিহু ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, ছি, ঘৃণা লাগছে রীতিমতো। আপনার ক্যারেক্টারের সমস্যা আসলেই। কি পেয়েছেনটা কি? আমাকে মেরে ফেলবেন এবার? কতজন মেয়ের এইভাবে নষ্ট করেছেন? অসভ্য লোক, আমাকে অত্যন্ত এবার একটু বাঁচতে দিন, ছাড়ুন আমায়। পিহুর কথাগুলো যেন ছাদের রাগ বাড়িয়ে দিল। হ্যাঁ, সে একটা ভুল করেছে। তার ভুলের মাসুল সে দিয়েছে, আরও দিবে। তাই বলে তাকে বাজে চরিত্রের ইঙ্গিত দেওয়া? যে ছেলেটা আজ অবধি কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, তার দিকে নোংরা ইঙ্গিত করলো এই মেয়ে? এটা ভেবেই ছাদের রাগ মাথায় উঠে গেল। সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে। ছাদির মেজাজ এবার তুঙ্গে। পিহুর গালে ঠাটিয়ে পরপর দুইটা চড় দিল ছাদি। এ তো বাজে মন্তব্য কোনোদিন কেউ করেনি, এই মেয়ে যা করলো। ছি! ছাদের চড় খেয়ে পিহুর দুনিয়া ঘুরে উঠল। একে তো রাতে খায়নি, সকালে খায়নি, তার উপর সকাল থেকেই মার খাচ্ছে। সাদিক ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তোরে একদম জানে মেরে ফেলবো। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? বেশি লাই দেই বলে কি যা ইচ্ছে তাই বলবি তুই? আমি বলে দোষ, আসলে সত্যি বলে গায়ে লাগবে, স্বাভাবিক। আমার ভাবতেই ঘৃণা লাগছে, বাবাই মামুনির মতো মানুষের ছেলে আপনি। ছি! সাথে সাথে পিহুর গালে আছড়ে পড়ে আরও একটা চর।
পিউ এবার কান্না করে দেয় আর সামলাতে পারে না। ভাঙা কণ্ঠে বলে, মারতে মারতে মেরেই ফেলেন। আমার দুনিয়ায় তো কেউ নেই, এতিম বলেই এ তো মারে না মারে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে আর আমাকে রেখে গেছে আপনার হাতে, মার খেয়ে মরার জন্য। মারেন। স্টপ। খুব মাথায় উঠেছিস। থাম। মার খাস না আর। কি স্টপ? আমারে মারতে খুব ভালো লাগে। আমি আছি বলে খুব বিরক্ত আপনি। আপনার বাবা মায়ের ওপর ভাগ বসায়, তাই না? আমি আর না থাকলে ভালো হতো, তাই না? ওকে, নো প্রবলেম। আমারে আর দেখবেন না। আমারে অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন, তাই আমি যা ইচ্ছে বলি, তাই না? আর বলবো না। কথাটুকু বলে পিউ দুর্বল চিতে হেঁটে হেঁটে পা বাড়ল নিচে যাওয়ার জন্য। দাদি বুঝলো যা মাথায় এসেছে ফাও বকবক করছে। সে আগে বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে ইতিমধ্যে। সাদি পিছু তাকালো। পিহু নিচে চলে গেছে। এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল। হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল। কিছু পুলিশ জিজ্ঞাসা করেছে পাশে। অন্য পাশে তার বাবা বসে আছে আর তার মা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। নাবিলের ডান হাত আর বা পা ভেঙে গিয়েছে। ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পড়ে ফিরছিল তখনই হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেয়। গাড়ির মধ্যে মিনিমাম ৫-৬ জন ছিল। তারা এক নির্জন স্থানে গিয়ে নাবিলকে বিনা কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে। সবাই মুখে কালো মাস্ক, সাথে চারপাশে অন্ধকার হওয়ায় নাবিল কাউকে চিনতে পারেনি। হাত পা ভাঙার যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সেন্সলেস, তখন তাকে এই হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ির সেই লোকেরা। আর একটু আগে সেন্স ফিরেছে। একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল, আপনার কি কাউকে সন্দেহ হয়? একজন মার্ডার টাইপ কেস করার চেষ্টা। কিডন্যাপ প্লাস মার্ডার। নাবিলের কণ্ঠে কাতরতা, কিছু বলতে পারছে না আর। পিউ রুমে এসে দরজা লাগিয়ে দেয় ঠাস করে। গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে মারে আদুরে। দরজায় ঠেস দিয়ে বসে আছে বড্ড ক্লান্ত সে এখন এই জীবন নিয়ে। আর কত, আর কত মার খাবে এই মানুষটার কাছে সে? সামনে পেলেই মারছে আর সকাল থেকে মেরেই চলছে, মেরেই চলছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছু ভালো লাগছে না তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে দেওয়ার চিন্তা। মন মতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরও লাল হচ্ছে। শরীরে শক্তি পাচ্ছে না সে। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুঁড়ে দিয়ে বিছানার দিকে, তবে রাগ মিশ্রিত অবস্থার ছোড়ার কারণে নিচ দিয়ে না গিয়ে উপরের দিকে গিয়েছে। সাথে সাথে ফ্যানের পাখে বেঁধে যায়। পিউ সেদিকে তাকিয়ে এই দুঃখের মাঝে একটু হাসে। ফ্যানের দিকে তাকিয়ে মনের মধ্যে কী চলছে নিজেও বুঝতে পারে না। শরীর মন দুটো একটু শান্তি চলছে আজ। পিউ নিজেই পড়ার টেবিলের এক পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপর দাঁড় করায়। তারপর সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পরে জেরিন এলো দেখতে, তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল, দৃষ্টি করুন। এদিকে সে সকাল থেকে পিওর ফোন অফ। কথা বলতে বলতে কেটে গেল আর ঢুকলই না। নাবিলের মা এখনও কেঁদেই চলছে একাধারে। একমাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো, যারা প্রাণী মেরে ফেলার চেষ্টা করেছে? নাবিলের ভুল কি? জেরিনও চুপচাপ ভেবে চলছে তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, তাহলে কারাই নতুন শত্রু? এখন মারা মেরছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দিচ্ছে কয়েক মাসের জন্য। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে বেশ কিছুক্ষণ থেকে। নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন পিহুকে। মেয়েটা নিশ্চয় চিন্তায় আছে। থাক, বলবো না। এমনিতে নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহু চিন্তা বেড়ে যাবে। কি সন্দেহ! তার চেয়ে না বলাই ভালো। ফাও ফাও এত চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিক্সা ডেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। রিক্সা চলতে শুরু করে। জেরিনও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে। আজ আর পড়া হলো না বৃষ্টির কারণে। তার উপর স্যার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে। রিক্সা কিছু দূর যেতে বিশাল বড় একটা জ্যামে আটকে যায়। জেরিন সবসময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরের যানজট মানে তার আর ছাড়বার নয়। একবার বাদলে জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরে চেন খুলে নিজের স্মার্টফোনটা বের করে আবার ঢুকিয়ে দেয় টাইম দেখে।
এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক চোর ছেঁচড়া থাকে, মোবাইল দেখলে ছিনতাই করে নিয়ে যায়। আর জেরিন মেয়ে মানুষ ধরতে পারবে না। জেরিন মোবাইলটা ব্যাগে ভরে রাখতে কোথাও থেকে একটা 6-7 বছরের বয়সী দুর্দান্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুঁজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগে বাচ্চাটি বলে উঠল, ভাই দিয়েছে। জেরিন বুঝলো না কি ভাই, কার ভাই দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইলো, তবে কি মনে করে যেন ফেললো না। বাচ্চাটিকে দেখে মনে হলো পথ শিশু, গায়ে ময়লা জামা, হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে। যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা, খামের উপরে ছোট্ট করে লেখা, প্রিয়ক জেরুন টম। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের মনে, সাথে হাসিও লাগলো বেশ। জেরিন রাস্তার জ্যামে এইদিকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপরে। রাস্তায় এখনো বেশ যানজট, কখন ছাড়বে জানা নেই জেরিনের। যতদূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনও আসতো না হসপিটালে দেখা করতে, আর এসে এই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুলল, যেহেতু এখানে মোবাইল চালানো রিস্ক, তাই চিঠিটা টাইম পাস করা যাবে। আকাশ এখনো মেঘলা। চিঠিটা খুলবে খাম থেকে, বের করতে করতেই সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগে ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় লিটল জেরি, প্রথমে তোমাকে বর্ষার সিদ্ধ সকালের একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের, তোমাকে লিটল জেরি বলেছি বলে রাগ করিও না। করলেও সমস্যা নেই, তোমার রাগের ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়। তুমি কি জানো? হয়তো জানো, হয়তো জানো না। তোমার আমি পুরো 7 মাস লক্ষ্য করেছি, তোমার খুব আশেপাশে থেকে। জানি এই কথাটা শুনে অবাক হয়েছ, তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারো, পরে দেখি না। তখন থেকে রোজ তোমাকে ফলো করা আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারবো না। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম তোমার টম, আর তুমি আমার জেরি। আমাদের খুশিটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসই। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নবিতা ডোরিমন এর মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনি আমার তুমি ছাড়া গতি নেই। এই টম তার জেরিকে সবসময় লুকিয়ে দেখে যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করে চিনো, তবে বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দেব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শুনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবা কিভাবে? এই দি, প্রণয় পুরুষ টম। চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেয়ে গেল। খুব কাঁচা হাতে চিঠি লিখেছে, দেখে বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আর একটু বড় হলে কি হতো? জেরিনা যেন আরও একটু পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, এরপরে সে কি লিখতো? এমনভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মনের মধ্যে খসখস করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভিতরে পুরে ব্যাগে ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে, রিক্সা চলতে শুরু করলো। তবে জেরিনের কৌতূহল কমলো না। আচ্ছা, ছেলেটাকে আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চেনে? দূর ছাই, কী ভাবছি? সে আমাকে ভালো ফলো করে, তাহলে বাড়ি চেনাটা স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরিন ছেলেটাকেই সেটা ভাবতে ভাবতে এসেছে। সাদিও ছাদ থেকে নেমে আসে, আর তারের মাঝে হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। নাক হয়তো লাল হয়ে গেছে। নিজের চোখে ছাদি নিজেই বুঝতে পারছে যে লাল হয়েছে, যে কারণে চোখ জ্বালা করছে। সাদি ছাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটাকে এমন মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেয় যে একবার না হয় মাপ চাইবে। চাঁদি দূর থেকে দেখতে পায় পিহুর ঘরের দরজা বন্ধ। চাঁদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয়ই এখন দরজা লাগিয়ে মরা কান্না জড়েছে। করুক কান্না, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। চাঁদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলেই ছাদির রুম। দুজনের দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। ছাদি পিহুর দরজার কাছে আসতেই ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। ছাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, বোঝার চেষ্টা করলো কিছু। হুশ আসতেই সাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো, আর জোরে জোরে ডাকা শুরু করলো। সাদি উন্মাদের মতো দরজা লাথি দেওয়া শুরু করলো। সাদি মনে পড়তে থাকলো পিহুর বলা কথাগুলো।
বিশেষ করে পিউ সাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনাকে আফসোস করতে না হয়।